বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বেশ কয়েকদিনের গ্যাপে আবার আপনাদের সামনে হাজির হয়েছি কয়েকটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য। আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বিভিন্ন ফেক নিউজ দিয়ে প্রপাগান্ডা করার চেষ্টা করছে, গুজব ছড়াচ্ছে। যেমন অনেক পুরনো ছবি দিয়ে বর্তমান পরিস্থিতির সাথে মিল রেখে ক্যাপশন দিয়ে লোকজনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আবার অনেক ইউটিউবার ফেক নিউজ দিয়ে নিজের সাসপেন্স ক্রিয়েট করার জন্য, ভিউ বাড়ানোর জন্য ভুল আনকনফার্ম নিউজ দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তো আমার মনে হয় এই জিনিসগুলো ঠিক না। যারা এসব করছেন তারা এসব থেকে বিরত থাকা উচিত। জনগণকে দেশের এই পরিস্থিতিতে যেখানে আমাদের উচিত একমাত্র লক্ষ্য হওয়া উচিত একমাত্র দেশ গঠনমূলক কর্মকাণ্ড, সেই অবস্থায় বিভিন্ন চক্রান্তের সাথে জড়িত হয়ে যারা গুজব ছড়াচ্ছেন বা ফেক নিউজ পরিবেশন করছেন, কিছু ইউটিউবার আছে, কিছু ইউটিউব চ্যানেলের লোকজন আছে, এবং আমি বলবো কিছু মিডিয়ার লোকজনও ব্যক্তিগতভাবে তাদের চ্যানেলে সাসপেন্স ক্রিয়েট করার জন্য মিথ্যা খবর, মিথ্যা ক্যাপশন দিয়ে ভুল তথ্য পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করছেন। আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। কাজেই আপনাদের কাছে অনুরোধ, কনফার্ম না হয়ে কোনো খবর পরিবেশন করবেন না। চটকদার খবর দিয়ে, মিথ্যা খবর দিয়ে লোকজনকে বিভ্রান্তিতে ফেললে আলটিমেটলি আপনাদের ক্রেডিবিলিটি নষ্ট হবে একদিন না একদিন। কেউ বলছে অমুককে গ্রেফতার করা হয়েছে, অথচ তাকে গ্রেফতার করা হয়নি। জিনিসটা আপনি কনফার্ম করতে পারেননি, তবু আপনি খবরটা ছড়িয়ে দিলেন। তো এই ধরনের আরও অনেক খবর আছে যেটা আপনারা পরিবেশন করছেন, যা সঠিক নয়। তো আমার মনে হয় একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে এইসব জিনিস থেকে আপনাদের বিরত থাকা উচিত। আবার কিছু কিছু ক্রিমিনাল আমি দেখতে পাচ্ছি কিছু ইউটিউবারের সহায়তা নিয়ে, ইউটিউব চ্যানেলের সহায়তা নিয়ে তারা তাদের সাফাই গাওয়ার চেষ্টা করতেছে, নতুন নতুন গল্প রচনা করে নিজেদের দিকটা পরিষ্কার করার চেষ্টা করছে। বাট আমরা জানি বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী সরকার, শেখ হাসিনার সরকারের সময়, সেই 2009 থেকে 2024 পর্যন্ত, এর ভিতরে বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা ছিলেন এবং যারা ওই সরকারের পদলেহন করছেন, নিজেদের মান মর্যাদা, আত্মমর্যাদা বিলিয়ে দিয়ে আপনারা অন্যদের ক্ষতি করেছেন এবং দেশের ক্ষতি করেছেন নিজেদের স্বার্থের জন্য। আমরা কিন্তু এবং দেশের মানুষ কিন্তু আপনাদের কর্মকাণ্ড সম্বন্ধে জানে। কাজে আপনারা এখন উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চড়িয়ে দিয়ে, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে পরিষ্কার করার, নিজের অবস্থানকে পরিষ্কার করার চেষ্টা করলে চলবে না। এবং যেসব চ্যানেল তাদেরকে প্রমোট করতেছেন, আমি বলবো আপনাদের উপরও কিন্তু বিপদ নেমে আসবে। কাজেই এইসব থেকে আপনারা বিরত থাকুন। যারা ক্রিমিনাল তাদেরকে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে, অন্যের উপর মিথ্যা তথ্য দিয়ে, এটা ঠিক হচ্ছে না। এই ছিল আমার দুটি বিষয় আলোচনা করার। এবং এর পাশাপাশি আমি যে জিনিসটা বলতে চাই, আজকে আমি আলাপ করব আনসার, পুলিশ, র্যাব, এই ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো নিয়ে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়ে একটু আলোচনা করা। প্রথমে হচ্ছে যে আনসারকে নিয়ে কাজ করার আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে। আমি পার্বত্য চট্টগ্রামের বিভিন্নবার ট্যুর অফ ডিউটিতে কর্তব্যকর্মে নিয়োজিত ছিলাম, এবং ওখানেই আনসারদের সাথে আমাদের খুব কাছাকাছি, খুব ক্লোজলি আমাদের একসাথে
ক্যাম্পে বা বিভিন্ন অপারেশনে, বিভিন্ন স্থাপনায় ওদের সাথে কর্তব্যকর্মে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছে বা করছে। তো সেই হিসাবে আমি আনসারদের সাথে এবং তাদের অর্গানোগ্রাম এবং তাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে নিয়ে আমার বিশদ অভিজ্ঞতা রয়েছে। সেই থেকে আমি বলতে চাইব, আনসার দুই ধরনের আনসার আছে। একটা হচ্ছে যে অঙ্গীভূত আনসার, আর একটা হচ্ছে ব্যাটালিয়ান আনসার। এবং এই ব্যাটালিয়ান আনসারটা আপনার করা হয় বিভিন্ন স্থাপনা গার্ড দেওয়ার জন্য, এবং সীমিত পরিমাণে তাদের কাছে অস্ত্রশস্ত্র থাকে এবং অস্ত্রে প্রশিক্ষিত হয়। বিভিন্ন কেপিআই, বিভিন্ন স্থাপনা, বিভিন্ন অফিস আদালত বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পাহারা দেওয়ার কাজে তাদেরকে ব্যবহার করা হয়। একই সাথে অঙ্গীভূত আনসারগুলো হচ্ছে যেগুলো কম গুরুত্বপূর্ণ কাজ, বা ওই আনসার ব্যাটালিয়ানকে আর্মড আনসার যারা তাদেরকে রিএনফোর্স করার জন্য তাদেরকে ব্যবহার করা হয়। এবং এদের চাকরি, অঙ্গীভূত বা এমবডিড আনসার যারা, তাদের চাকরি হচ্ছে মাস্টার রোলে। দে ক্যান বি হায়ার্ড অ্যান্ড ফায়ার্ড এনি টাইম। এবং সরকারি যে সুযোগ সুবিধা এগুলোর ব্যাপারেও পাওয়ার ব্যাপারেও তাদের অনেক সীমাবদ্ধতা আছে, যেটা ব্যাটালিয়ান আনসাররা পায় তা না। কারণ ব্যাটালিয়ান আনসারের চাকরিটা অনেকটা পার্মানেন্ট এবং তারা অনেক প্রেসক্রাইব কিছু সরকারি সুযোগ সুবিধা ওরা পায়। তো তারপর হচ্ছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এদেরকে যখন দরকার হয়, এটা প্রত্যেক গ্রাম অনুযায়ী এদেরকে সংগঠিত করা হয় এবং এদেরকে মেনটেন করা হয়। এবং বিভিন্ন কর্মকাণ্ডে যখন স্থানীয়ভাবে দরকার হয়, এই আনসার এবং এমবডিড আনসার বা ব্যাটালিয়ান আনসার এদেরকে রিএনফোর্স করার জন্য এদেরকে নেওয়া হয়। তো এখন আনসারে সম্প্রতি যেই সমস্যাটা হয়েছে, আমি বলবো এটা সম্পূর্ণ রাজনৈতিক উস্কানিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য করা হয়েছে, এবং এতে বাইরের হস্তক্ষেপ আছে। এবং কাদের হস্তক্ষেপ আছে এটা আমরা বুঝতে পারি। ভারতীয় চক্রান্ত, গোয়েন্দাদের চক্রান্ত এবং আওয়ামী লীগের দোসরদের চক্রান্তে এইগুলো করার চেষ্টা করতেছে এই মুহূর্তে দেশের এই পরিস্থিতিতে, যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায়। কারণ এমবডিড আনসার যারা, তারা জানে যে তাদের সুযোগ সুবিধা কি এবং তাদের চাকুরির প্রকৃতি এবং ধারা কি। তো কাজেই এই নিয়ে দাবি দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। তো এই বিষয়টি নিয়ে আর কোনো বাকবিতণ্ডা না করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আর আনসারকে আপনারা বাতিল করার জন্য অনেকে বলছেন ব্যাটালিয়ান আনসার, যেটা আমার মনে হয় সেই ধারণা ঠিক না। একটা ফোর্সকে তৈরি করতে অনেক কাঠখড় পোড়াতে হয় সরকারের এখন, এবং এদেরকে দরকারও হয় সব জায়গায়। আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষার জন্য এদেরকে দরকার হয়, এবং ওইভাবেই এই যে আনসার, তারপরে আর্ম পুলিশ ব্যাটালিয়ান, প্রেসিডেন্ট জিয়ার সময় এই জিনিসগুলো সৃষ্টি করা হয়, এবং এদের প্রয়োজন অনুভূত হয়েছে বলেই এগুলো করা হয়েছে। তো কাজে আমি বলবো, আনসারকে যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে তাদেরকে তাদের ভিতরে যেই রাজনৈতিকভাবে যেগুলো রিক্রুটমেন্ট হয়েছে, আমি বলবো এদেরকে চিহ্নিত করে এদেরকে ছাঁটাই করতে হবে। সোজা কথা, এদের আনসারের ভিতরে মাস্টার রোলে একবারে লিস্ট তৈরি ছাত্রলীগের পোলাপান বা রাজনৈতিক ইনফ্লুয়েন্সে যেসব সদস্য ভর্তি হয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করতে হবে, এবং নতুন করে এনরোল করে আনসার বাহিনীকে সুসংগঠিত করতে হবে।
আর পাশাপাশি আমি বলবো আনসারে সেমি অটোমেটিক বা অটোমেটিক হাতিয়ার থাকার খুব একটা যুক্তি আমি দেখি না। ওদের পার্বত্য চট্টগ্রামে যখন কাউন্টার ইনসার্জেন্সি সিচুয়েশনে এনভায়রনমেন্টে ওরা কাজ করে সেনাবাহিনীর পাশাপাশি বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি যেখানে দরকার হয় সেখানে ওদেরকে হাতিয়ার ইস্যু করা যেতে পারে, কিন্তু এমনি অন্যান্য জায়গায় বা সমতল ভূমিতে তাদেরকে দরকার ছাড়া হাতিয়ার দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। সেজন্য অটোমেটিক সেমি অটোমেটিক ওয়েপন ওদেরকে না দিলেই হয়। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো, একটা জিনিস দেখা গেছে যে সেনাবাহিনী থেকে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর অফিসাররা ওখানে প্রেষণে গিয়ে তারা মনে করে যে এখানেই তারা সারা জীবন থাকবে। তারা নিজের অজান্তেই ওই সেনাবাহিনীর আদলের আনসারকে নিজের মতো করে পুনর্বিন্যাস করতে চান। সেনাবাহিনীতে হাতিয়ার দেয়া, অটোমেটিক হাতিয়ার দেয়া, কমব্যাট কাপড় দেয়া। আপনি আমাকে বলেন আনসারে কমব্যাট কাপড়ের কি দরকার, ক্যামোফ্লেজ কাপড় কি দরকার? কাজেই এই জিনিসগুলো, তারপরে বেজেস অফ র্যাঙ্কে, তারা ড্রেস কোডে তারা অনেক কিছু পরিবর্তন আনে। আমার মনে হয় না এগুলো দরকার আছে। এগুলো দরকার আছে যেটা যেভাবে থাকার ওইভাবে থাকাই উচিত, আর যেগুলো অ্যাক্সেস করে পুনর্বিন্যাস করেছে আমার মতে ওইগুলো বাতিল করা উচিত। সেনাবাহিনীর আনসার বাহিনীতে অটোমেটিক সেমি অটোমেটিক উইথড্র করা উচিত এবং কমব্যাট কাপড় এটা তুলে নেওয়া উচিত। নতুন লোকদেরকে এনরোল করে তাদের আনসার বাহিনীকে পুনর্বিন্যাস করা উচিত। একইভাবে আমি বলবো পুলিশের ব্যাপারে। পুলিশের ভিতরে আমরা দেখি 3 ধরনের পুলিশ আছে: মেট্রোপলিটন পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, আর একটা হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন। সো আর্ম পুলিশ ব্যাটালিয়ন এরা অনেকটা সেনাবাহিনীর ধাঁচেই ওদের অর্গানোগ্রাম। কারণ হচ্ছে যে এটা প্রথম দিকে যখন জেনারেল জিয়া, প্রেসিডেন্ট জিয়া এই বাহিনীকে সংগঠিত করছিলেন, তখন এটাকে সংগঠিত করার জন্য সেনাবাহিনী থেকেই উনি অফিসার পাঠিয়ে কাজ করেছিলেন এবং তারা ওই সেনাবাহিনীর আদলেই এই বাহিনীটাকে সংগঠিত করার চেষ্টা করেছে, অর্গানোগ্রামটা। তো এদের কাজের প্রকৃতি হচ্ছে অনেকটা প্রোটেক্টিভ, যে বিভিন্ন স্থাপনা গার্ড দেয়া, এবং যেটা নর্মাল পুলিশের চেয়েও আর একটু অ্যাগ্রেসিভ, সেসব কাজে ওদেরকে ব্যবহার করা হয়। এদেরকেও কমব্যাট দেওয়ার বিষয়টি আমি একমত নই। এদের এই কমব্যাট কাপড় দেওয়ার দরকার নেই, কারণ ওরা কমব্যাট সিচুয়েশনে কোনো কাজ করে না। নেক্সট হচ্ছে ওদের হাতিয়ার ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু ওই ডিস্ট্রিক্ট পুলিশ, মেট্রোপলিটন পুলিশের ব্যাপারে আমার একটা থাকবে অবজারভেশন। আমি বিদেশেও দেখেছি, আপনি দেখেন উন্নত দেশগুলোতেও ওরা সিটি পুলিশ বলে, যেটা মনে করেন আমাদের এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটাই পুলিশ থাকতে পারে প্রত্যেক ডিস্ট্রিক্টে, এবং এদের বাজেট পরিচালনা করা হবে ওই সিটি প্রশাসন থেকে, মানে ডিস্ট্রিক্ট প্রশাসন থেকে, জেলা প্রশাসন থেকে এদের বাজেট বহন করা হবে এবং এরাই এই ফোর্সকে মেনটেন করবে। এদের কোঅর্ডিনেশনের জন্য উপরে সেন্ট্রালি কোনো হয়তো বডি থাকতে পারে, কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টে পুলিশ আলাদা হওয়া উচিত এবং এদেরকে মেনটেন করা হবে ওই রেসপেক্টিভ ডিস্ট্রিক্টের বাজেট অনুযায়ী। যেমন আমেরিকাতে আমরা দেখি প্রত্যেক সিটিতে ওদের পুলিশ আছে এবং সিটি বাজেট থেকে এই পুলিশগুলোকে মেনটেন করা হয় এবং এদেরকে সব কাজে ইউজ করা হয়, কমিউনিটি পুলিশিং বা অন্যান্য প্রোটেক্টিভ রোল, স্কট রোল, সব কাজে। তবে অ্যাগ্রেসিভ কোনো রেইড বা কর্ডন অ্যান্ড সার্চ এই ধরনের কোনো অভিযানের জন্য প্রত্যেক ডিস্ট্রিক্টে ছোট ছোট 2-3টা সোয়াট টিম করতে পারে, পুলিশের সোয়াট টিম করতে পারে এবং তাদের কাছেই কিছু
অটোমেটিক বা সেমি অটোমেটিক ওয়েপন থাকতে পারে এবং ওইভাবে ওদেরকে প্রশিক্ষিত করা যেতে পারে। কিন্তু ঢালাওভাবে ডিস্ট্রিক্ট পুলিশের বাকি সবার কাছে অটোমেটিক সেমি অটোমেটিক ওয়েপন দেওয়ার দরকার নাই আমি মনে করি, এবং এদেরকে কমব্যাট ড্রেসও দেওয়ার দরকার নাই। এদের ড্রেস ওই সিটি পুলিশের যে ড্রেস ওই ড্রেসই হবে, মানে ডিস্ট্রিক্ট পুলিশ। সো একটা ডিস্ট্রিক্ট পুলিশ থাকবে, কোনো মেট্রোপলিটন পুলিশের আর দরকার নাই, আলাদা ড্রেসও দরকার নাই এবং আলাদা হাতিয়ার বা ইকুইপমেন্টেরও দরকার নেই। তারপরে যেই সংস্থাটি আমাদের আছে র্যাব, আমি মনে করি র্যাব তৈরি করা হয়েছিল একটা বিভিন্ন উদ্দেশ্যে, যেটাকে দিয়ে রেড সার্চ বা অ্যাগ্রেসিভ ধরনের যেসব অভিযান পুলিশ বাহিনীর পক্ষ থেকে করতে হয় বা হোম মিনিস্ট্রির আন্ডারে করতে হয়, ওগুলো পরিচালনার জন্য এই র্যাবকে করা হয়েছিল, যেটাতে প্রত্যেক বাহিনী থেকে কিছু লোক নিয়ে করবে। কিন্তু এইটা করতে গিয়ে এরা এই পুলিশের কমান্ডে দিয়ে জগাখিচুড়ি করে ফেলছে এবং আলটিমেটলি এটা রাজনৈতিক সরকারের একটা হাতিয়ার হিসাবে, ব্যক্তিগত হাতিয়ার হিসাবে ওদের রাজনৈতিক প্রতিহিংসা পালনের জন্য এটাকে ইউজ করা হয়ে আসছে। কাজেই র্যাবকে বাতিল করা উচিত, এর কোনো দরকার নাই। এই র্যাবের কাজ আমি যেটা বললাম, প্রত্যেক ডিস্ট্রিক্টে 2-3টা সোয়াট টিম থাকবে, ওই সোয়াট টিমগুলো দিয়ে করলেই যথেষ্ট। এই ছিল আমার আজকের মতো মোটামুটি আলোচনা। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমি সবার শেষে একটা জিনিস বলবো যে অধৈর্য না হয়ে, বেশি সমালোচনা না করে আমরা এই সরকারকে একটু সময় দিই এবং তাদেরকে কাজ করার সুযোগ দেই, এবং বিভিন্ন চক্রান্তের অংশ হিসাবে আমরা যেন এই গুজব এবং ফেক নিউজ, মিথ্যা খবর পরিবেশন এসব থেকে বিরত থাকি। আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।